সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মিডিনোভা ভালো থাক অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, ঈদ উল ফিতরের খুব তাড়াতাড়ি সময় পরে আবার চলে আসে কিন্তু ঈদ উল আজহা। বাট এই যে সময়ের যে ডিফারেন্সেসটা যখন এই ঘুরছে বছরটা, দেখা যাচ্ছে গরমের সময়টাতে বেশিরভাগ সময় কিন্তু আমরা গত কয়েক বছর ধরে ঈদ উল আজহা পালন করছি এবং নানা ধরনের সমস্যাগুলো কিন্তু তখন অনেক প্রকোপ আকার ধারণ করে। যেমন স্কিনের সমস্যা থেকে শুরু করে দেখা যাচ্ছে যে ঠান্ডা কাশির সমস্যা এবং ডেঙ্গু এই ধরনের মহামারীগুলো তো প্রকোপ আছেই, হামও আসছে এবং নতুন করে একটা হান্টা ভাইরাসের আক্রমণ আমরা দেখছি। কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করি যে এগুলোকে আসলে কিভাবে প্রতিহত করে আমরা সেটাকে প্রতিরোধ করে ভালোভাবে ঈদটাকে উদযাপন করতে পারি। তা আমাদের আজকের বিষয়টিকে আমরা রাখার চেষ্টা করেছি যে ঈদ কাটুক সুস্থতায়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত স্বনামধন্য অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো। আপনারা চাইলে যেহেতু মেডিসিন বিশেষজ্ঞ, তাই মেডিসিন রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের উপস্থিত ডাক্তারের সাথে, ফোন স্ক্রলে দেখানো নাম্বার, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দিকে লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে শ্রুতি এসে জয়েন করার জন্য। ডক্টর মলি, আপনাকে ধন্যবাদ এবং শুভ সকাল। দর্শক, আপনাদের জন্য রইল শুভ সকাল। আমরা অনেকগুলো টপিক কিন্তু বললাম যে আসলে এই সময়টাতে কিন্তু দেখা যায় গরম যেহেতু থাকে গত কয়েক বছর ধরে, এবং প্রত্যেক সময়তে 11 দিন করে এগিয়ে আসে ঈদটা। তারপরও যেহেতু অনেকটা সময় মে জুন জুলাই এই সময়টাতে হচ্ছে ঈদ, এবং আমরা কিন্তু অনেকগুলো ডিজিজকে মানে অতিক্রম করে গরু কিনছি বা আমাদের কোরবানিগুলো দিচ্ছি, এবং অনেকে গ্রামে ট্রাভেল করছেন, তো নানা ধরনের সমস্যাগুলো কিন্তু ফেস করা হয় এবং অলনে সাডেন কিছু ক্রাইসিস মুভমেন্টও হয়। তো সেগুলো যাতে না হয় বা আমরা কিভাবে আগের থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারি। তো সবচেয়ে বেশি সংখ্যক রোগী এখন কি নিয়ে আসে স্যার আপনার কাছে? এখন যেটা হচ্ছে, আপনি বললেন যে বেশ গরম পড়েছে, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বেশ গরম পড়েছে। আসলে গরমের সময় এটা, বৈশাখ জ্যৈষ্ঠ প্রচণ্ড গরম থাকে এই সময়টাতে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই মেঘ বৃষ্টির খেলা চলছে। এই সময় চলে আসছে ঈদ উল আজহা, 28 তারিখে ইনশাল্লাহ আমরা পালন করব ঈদ উল আজহা। তো আমরা সবাই তো কোরবানি করব, কোরবানি আল্লাহর নামে দিব। তো আসলে এইটা একটা সিম্বলিক, এই কোরবানি দেওয়াটা আসলে এটা মনের যে পশুত্ব আছে, মনের যে কুপ্রবৃত্তি আছে, সেগুলোকে আমরা আসলে কোরবানি করব, সেগুলোকে দূর করার জন্য এই আয়োজনটা শুরু হয়েছিল এইভাবে। তো তারপরও আমরা তো এটাকে উদযাপন করি, একটা ব্যাপক আনন্দের সাথে উদযাপন করি। তো গরু হাটে যেতে হয় সবাইকে, আমরা গরু কিনতে পছন্দ করি, পছন্দসই একটা গরু কেনার চেষ্টা করি। এই গরু হাটে অনেক বিড়ম্বনা হয়, যেহেতু এই সময়টিতে বিভিন্ন ধরনের কন্টাজিয়াস ডিজিজ হচ্ছে, যেমন হাম, সর্দি, কাশি, জ্বর। ঘরে ঘরে দেখা যাচ্ছে জ্বর হচ্ছে, সর্দি লেগেই থাকছে, শ্বাসকষ্টের রোগী অনেক বেড়ে গেছে। আমার চেম্বারে তো প্রচুর শ্বাসকষ্টের রোগী পাচ্ছি আমি, কারণ এই যে চেঞ্জ অফ ওয়েদার, এই মানে এখন যেই গরম পড়েছে, ঘেমে যাচ্ছে মানুষ, এই ঘর্মাক্ত অবস্থায় শ্বাসকষ্ট অনেক বেড়ে যাচ্ছে। তো যে জিনিসটা খুব কমন সেটা হচ্ছে যে জ্বর, সর্দি, কাশি, এটা মাথা ব্যথা, এগুলো এই সময়টাতে দেখা যায় মানে বেশ হয়। এছাড়া যে শিশুদের যে হাম নিয়ে অনেক কথা হচ্ছে, হামে অনেক শিশু মারা যাচ্ছে। এই যে সামনে আমাদের হামের প্রকোপটা এত বেশি কেন আমরা লক্ষ্য করছি, গত রোজার ঈদ থেকে কিন্তু হামের মৃত্যু এবং প্রকোপটা বেশি বেড়েছে। এবং এই সামনের এই যে ঈদটা আসছে, ঈদের পরে দেখা যাবে শিশু মৃত্যুর হার অনেক বেড়ে যাবে। যদিও আমাদের ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি চলছে, হামের এবং জার্মান মিজলসের টিকা দেওয়া হচ্ছে, কিন্তু আজকে টিকা দিলে কালকেই তো আর এটা প্রতিরোধ করবে না। এটা তো 14-15 দিন পরে এটার অ্যাকশনে চলে যাবে টিকাটা। এই সময়ের মধ্যে হাম হতে পারে। যদি কারো বাসায় কোনো হামের শিশু থাকে, তাকে দয়া করে আপনারা বাসায় ঈদ করুন, গ্রামে যাবেন না। ট্রেনে, বাসে, লঞ্চে এই শিশুকে নিয়ে যদি আপনি যান, ভ্রমণ করেন, কারণ হাম যে ভাইরাসটা অত্যন্ত ছোঁয়াচে। এটা আশেপাশের সব
অন্যান্য শিশু যারা ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, লঞ্চে যাচ্ছে, তারাও আক্রান্ত হবে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব আপনার মাধ্যমে যে যাদের ঘরে হামের শিশু আছে তারা বাসাতে ঈদ করুন, ট্রেনে লঞ্চে করে গিয়ে গ্রামে ছড়িয়ে আসবেন, অন্যান্য নগরের অন্যান্য প্রান্তে ছড়িয়ে ফেলবেন। যেহেতু বিষয়টি আসলে সাময়িক একটি বিষয়, তাহলে আমরা এরকম না যে প্রতি বছরই তো আসলে বাসায় করছি। সো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আসলে আমরা যদি এরকম কেউ থাকে তাহলে এইবার ঈদটা হয়তো বা সে বাসাতে করতে পারবে। কারণ আছে, একটু বলিনি কারণটা। কারণ হাম তো আমাদের ছোটবেলা থেকে, আমারও হাম ছোটবেলা হয়েছে, হাম তো এটা সেলফ লিমিটিং ডিজিজ, নিজে নিজে ভালো হয়ে যায়। কিন্তু আজকাল যেটা আমরা লক্ষ্য করছি, অনেক শিশুর মৃত্যু ঘটছে। কারণ শিশুর দেখা যাচ্ছে যে এই হামের জন্য আপনি নিউমোনিয়া হচ্ছে, ব্রেন সোয়েলিং হয়ে এনকেফালাইটিস হচ্ছে এবং প্রচুর অক্সিজেনের ঘাটতি হচ্ছে। মানে এই জটিলতাগুলোকে আসলে আমরা ম্যানেজ করতে পারছি না এই কারণ অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে। আরেকটা কথা বলে রাখি যে এই হামের ভাইরাস যে জীবাণুটা কিন্তু আমাদের শিশুদের বা বড়দেরও কিন্তু হাম হচ্ছে, খুব কম এই ভিটামিন এ কে শোষণ করে ফেলে। সেজন্য হামে আক্রান্ত শিশুকে বা নর্মাল শিশুকেও ভিটামিন এ সাপ্লিমেন্টটা দিতে হবে। কারণ হামের শিশুর ভিটামিন এর ঘাটতি ঘটে, ঘাটতির জন্য সে অন্ধত্ব পর্যন্ত বরণ করতে পারে। হাম ভালো হয়ে গেল কিন্তু তার চোখের দৃষ্টিটা সে হারিয়ে ফেললো। সুতরাং ভিটামিন এ সাপ্লিমেন্টটা তাকে দিতেই হবে। আর আমরা এই জন্য আগে যে 9 মাসে আর 15 মাসে 2টি ইঞ্জেকশন দিতাম, এখন এটাকে কমিয়ে সময়টা করেছি 6 মাস এবং 15 মাস, যাতে করে শিশুদেরকে রক্ষা করা যায়। স্যার, ভ্যাকসিনেশনের বিষয়টি প্রশ্ন থাকছে মায়েদের যে ভ্যাকসিনেশনটা আসলে আমি কি দিব কিনা। যেহেতু 9 মাসের ভ্যাকসিনেশনটা অনেকেই দিয়েছে, তো পরবর্তীতে এখন যারা 4-5 বছরের শিশু আছে, যারা স্কুল গোয়িং আছে, টডলার, তারা কি আসলে ভ্যাকসিনেশনটা দিবে কিনা? যাদের 9 মাস এবং 15 মাসে 2টি ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের আর নতুন করে ভ্যাকসিন দরকার নেই। আর একদম সদ্য ভূমিষ্ঠ শিশু মানে 6 মাস পর্যন্ত যারা মায়ের বুকের দুধ খায় তাদের তো এমনিই তারা একটা ইনডাইরেক্ট ভ্যাকসিনেশন পেয়ে যাচ্ছে। কারণ তারা ইমিউনিটিটা, রেডিমেড ইমিউনিটিটা পাচ্ছে মায়ের বুকের দুধ থেকে। মায়ের হয়তো হাম হয়ে গেছে, তার ইমিউনিটিটা রয়ে গেছে, টি সেল অ্যাক্টিভেট রয়ে গেছে। সুতরাং ওরা এই 6 মাস সেই মায়ের বুকের দুধ খেয়ে তার নিজেকে প্রোটেক্ট করতে পারবে। কিন্তু তারপরও 6 মাসের সময় আমরা টিকার প্রথম ডোজটা আমরা ধার্য করেছি। অনেক ধন্যবাদ স্যার। আমরা একটা কথা বলছিলাম কি যে এই সময়টাতে স্যার দেখা যায় কি যে ঠান্ডা কাশির একটা সমস্যা এবং ঘরে ঘরে কিন্তু জ্বরও হচ্ছে, সেটা কিন্তু হয়তো হাম থেকেও না বা অন্য কোনো ডিজিজে ভাইরাল হতে পারে। তো সেই জায়গা থেকে স্যার আসলে কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা করবে, অথবা যারা গ্রামে ট্রাভেল করছেন তারা আসলে যদি এই ধরনের কিছু হয় কিভাবে আসলে নিজেদেরকে ম্যানেজ করবেন? কারণ এই যে গরমটা পড়েছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই সময়টাতে কিন্তু ডেঙ্গুর আপনি একটা উল্লেখ করেছেন, ডেঙ্গুর বা চিকুনগুনিয়া প্রকোপ হতে পারে। কারণ পানি জমে থাকছে, ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু মশাগুলো এডিস সেগুলো লার্ভা ছড়াচ্ছে, এগুলো আবার কামড় দিচ্ছে, কামড় দিয়ে কিন্তু আপনার ডেঙ্গু চিকুনগুনিয়া হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে এই যে জ্বরটা হচ্ছে, এই জ্বরগুলো কিন্তু ছোঁয়াচ্ছে, একজন জ্বরের রোগী আরেকজনকে আক্রান্ত করবে। সুতরাং সবাই মানে যদি ঘরে কারো জ্বরের রোগী থাকে মাস্ক ব্যবহার করুন, তাকে বেশি করে পানি খাওয়ান, হাইড্রেটেড করুন, পুষ্টিকর খাবার খাওয়ান। পুষ্টির ব্যাপারটা একটু ডক্টর মল্লি না বললে চলবে না। যেসব শিশু খুব মানে অপুষ্টিতে ভোগে তারাই কিন্তু হামের বা অন্যান্য কন্টাজিয়াস ডিজিজের জটিলতা, ইমিউনিটি স্ট্যাটাসটা বাড়াতে হবে। সুতরাং এই যে মানে যাদের মানে জ্বর হচ্ছে, জ্বর হয়েছে বা সামনে ঈদের আগে জ্বর হবে, তাদের উচিত হবে না ভ্রমণ করার। কারণ এই জ্বরটা তারা সবার মধ্যে ছড়িয়ে ফেলবে। কারণ সবাই ছড়িয়ে ফেললে হবে কি, সেই জ্বরের রোগী কিন্তু ঈদের আনন্দটা উপভোগ করতে পারবে না। সুতরাং আমি বলবো যে স্কুল তো বন্ধ হয়ে গেছে, বেশিরভাগ স্কুলে ছুটি হয়ে গেছে গতকাল থেকে। মানে শিশুকে বা যারা বয়স্ক, যারা জ্বরে বা বিভিন্ন কন্টাজিয়াস সংক্রামক জ্বরে বা ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তাদেরকে নিজেদেরকে বা অভিভাবকদের উচিত হবে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা, তাদেরকে আইসোলেট করে রাখা, তাদেরকে একটা আলাদা ঘরে রাখা, যাতে করে এই ভাইরাস, কারণ এই গরমে সব ধরনের ভাইরাস, রেসপিরেটরি সিনসিরিয়াল ভাইরাস বলুন, এডিনো ভাইরাস বলুন, রোটা ভাইরাস বলুন, সবগুলি ভাইরাস খুবই উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হওয়ার ফলে কিন্তু আমাদের বাতাসে, এমনি তো ছোট দেশ, এত জনসংখ্যা, ভাইরাসের আধিক্য খুবই বেশি, ব্যাকটেরিয়ার আধিক্য খুবই বেশি, ফাঙ্গাসের আধিক্য খুবই বেশি। সুতরাং আমাদেরকে সতর্ক এবং সচেতনভাবে চলতে হবে, যাতে সামনের ঈদটি, আমরা এখন ঈদকেই গুরুত্ব দিব যেহেতু সামনে আমাদের একটা বড় অনুষ্ঠান, বড় আয়োজনের সময় ঘনিয়ে আসছে। হাটে যেতে হবে,
সুস্থভাবে হাটে যেতে হবে। আরেকটা কথা বলে রাখি যে হাটে যারা যাবেন, কোনো জ্বরের রোগী হাটে যাবেন না, কারণ হাটে অনেক লোক থাকে। সে কাশিতে হাঁচিতে কথা বলার মাধ্যমে সেই ভাইরাসটা ছড়িয়ে বেড়াবে। তার উচিত হবে বাসায় থাকা, অন্য কাউকে হাটে পাঠানো। আর হাটে সুস্থ লোক যারা যাবেন তারাও মাস্ক পরে যাবেন, যাতে করে তারা বিভিন্ন এই কন্টাজিয়াস ভাইরাসে আক্রান্ত না হন। আরেকটা ব্যাপার আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি, যে সেটা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কিন্তু 4টা ভাইরাসকে প্রোটেকশন করছে। সবারই মানে আজকেই যদি পারেন, আজকেই ফ্লু শট একটা নিয়ে নেবেন, যাতে করে এই সময়টিতে ইনফ্লুয়েঞ্জা বা বিভিন্ন ভাইরাস জনিত আপনি সমস্যায় আক্রান্ত না হন। সেই জন্য মানে ভ্যাকসিনটা অবশ্যই পারলে আজকেই নিয়ে নেবেন, যাতে করে আপনার ঈদটা সুন্দরভাবে কাটতে পারে। অনেক ধন্যবাদ স্যার। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কি স্যার, যারা মানে গরুর হাটে যাচ্ছেন তাদেরও কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন হয়। তো যদি এরকম হয় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, তো ইমিডিয়েটলি আসলে কি করতে পারে যারা হাটে আছেন, সেখানে তারা কি করতে পারেন? এটা মানে অনেক অনেক লম্বা ডিসকাশন। শিশুদেরকে হাটে নেওয়া উচিত হবে না একেবারে, কারণ গরু অনেক সময় পাগলাটে হয়ে যায়, গুঁতো মারতে পারে, এবং বেশিরভাগই দেখা যায় যে প্রচণ্ড শক্তিশালী গরু যেভাবে দৌড় দেয়, দড়ি ছিঁড়ে দৌড় দেয়, যে কোনো লোককে একটা শিং মেরে গুঁতো দিয়ে ফেলে ফেলতে পারে, এবং মানুষের অনেক এরকম ঘটেছে, মৃত্যু পর্যন্ত ঘটেছে। সুতরাং হাটে আমি সবসময় বলি যে লাল শার্ট পরে হাটে যাবেন না, কারণ লাল দেখলে, রং দেখলে গরু, কিছু গরু আছে বেশ পাগল হয়ে যায়। শুধু সাদা হোয়াইট ড্রেস পরে যাবেন, মাস্ক পরে যাবেন। আরেকটা হচ্ছে মাস্ক পরার বড় কারণ হচ্ছে যে গরুকে বা পশুকে যেসব মানে খাওয়ানো হয়, যে খাবার দেওয়া হয়, যেসব আপনার যে ধান, তার মধ্যে কিন্তু বিভিন্ন অ্যাসপারগিলাস ফিউমিগেটাস থাকে। এই অ্যাসপারগিলাস ফিউমিগেটাস কিন্তু শ্বাসের সঙ্গে আমরা হাটে দেখা যায় অনেকক্ষণ যদি আমরা হাটে থাকি, বা যেসব খড়কুটোর মুখোমুখি যদি হই, তাহলে এগুলো আমাদের লাংসে গিয়ে কিন্তু অ্যাসপারগিলাস ফিউমিগেটাস বা অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক নিউমোনাইটিস, মানে যারা দেখা যাচ্ছে আসলে মানে অনেক বেশি ইমিউনিটি যাদের আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তাদের না হলেও কিন্তু যারা ভালনারেবল, বিশেষ করে বয়স্ক যারা, তাদের কিন্তু খুব অ্যালার্জিক অ্যালভিওলাইটিস যে কোনো লোকের হতে পারে, ইমিউনিটি ভালো থাকলে হতে পারে। এর জন্য খড়কুটো যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য, সেই ফাঙ্গাসগুলোকে অ্যাভয়েড করার জন্য আপনাকে মাস্ক পরতে হবে। মাস্ক আপনার বিভিন্ন ধরনের জীবাণু থেকে আপনাকে প্রোটেক্ট করবে। সুতরাং হাটে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় কিছু কিছু হাটে কিন্তু স্যার ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য কিছু মানে মেডিকেল সাইট তৈরি করা হয়। এটা কি স্যার আসলে খুবই ইম্পর্টেন্ট? অবশ্যই। একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, মনে করেন একটা গুঁতো মেরে দিল, তখন মানে হঠাৎ করে, বা একটা হার্টে গিয়ে এমনও হয়েছে হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্টে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে, এরকম এমার্জেন্সি সিচুয়েশন যদি হয়, তাহলে তো এগুলি হ্যান্ডেল করার জন্য তো একটা মানে মেডিকেল সেন্টার বা একজন চিকিৎসকের থাকা উচিত। কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ অনেক লোকের সমাগম হয়, অনেক পশুর সমাগম হয়। এই পশু থেকেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি পর্যন্ত ছড়াতে পারে। মানে আমাদেরকে সচেতনভাবে হাটে যেতে হবে, এবং গরু যেগুলো আমরা কিনে আনছি বাসায়, আমাদের ঘরে মানে আঙিনায় রাখছি, সেখানে শিশুদের খুব কাছে যেতে না দেওয়াটাই উচিত হবে। হঠাৎ করে একটা গুঁতো দিয়ে দিল শিশুদের, কারণ শিশুদের তো মানে প্রোটেকশন খুবই কম, ওরা তো অনেক কিছু এই আঘাতকে সহ্য করতে পারবে না। সুতরাং এই ট্রমা থেকে বাঁচার জন্য শিশুদেরকে একটু দূরে রাখবেন। কিছু অভিভাবক আছেন যে খুব শখ করে সাধ করে শিশুকে পশুর কাছে নিয়ে একটু আদর করান, এটা করবেন না, কারণ ও তো এসব বুঝবে না, ও একটা গুঁতো দিয়ে দেবে। সুতরাং এগুলো করতে যাবেন না। মানে শিশুকে আপনার সংযত রাখুন। শিশু যাতে খুব মানে আনন্দের আতিশয্যে যে পশু দেখে খুব আদর করবে, সেই আদর তো সে পশু বুঝবে না, একটা আঘাত করে ফেলবে, সেটি। অনেক ধন্যবাদ স্যার। আরেকটি বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে যখন দেখা যাচ্ছে যে এই কোরবানি ঈদের বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা কিন্তু গ্রামে ট্রাভেল করি, তো এবং গ্রামে দেখা যাচ্ছে এখন যেহেতু একটু পানির সিজন, তো সেই জায়গা থেকে আসলে বাচ্চাদেরকে আমরা প্রোটেক্ট করবো কিভাবে, এবং অনেক সময় দেখা যায় যে যদি গ্রামে যে অনেকে সাপেও কামড়ে, তো সেই জায়গা থেকে আমরা ইমিডিয়েটলি আসলে বাসায় কিভাবে ম্যানেজ করবো? সেটি এখন অনেকে তো বাসায় নারীর টানে তো বাড়ি ফিরবেই, বিশেষ করে বাবা মা আত্মীয় স্বজনকে নিয়ে মানে ঈদ উদযাপন করবে, পশু কোরবানি দেবে, সবাই মিলে মাংস খাবে। তো মাংস খাওয়ার ব্যাপারে আমি একটু কথা না বললে চলে না। অতিরিক্ত মাংস খাওয়া, রেড মিট, এটা কিন্তু খুব স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এক নাগারে অনেক দিন ধরে মাংস খেতে থাকবেন তা না। আজকে দুপুরে মাংস খেলেন, রাত্রে একটু সবজি খান,
রাত্রে ওই মাংসটা খাবেন না। এরকম করে মানে অল্টারনেট সবজি এবং মাংস এইভাবে খাবেন। কারণ যত বেশি রেড মিট খাবেন তত বেশি আপনার রক্তের ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যাবে। সুতরাং মানে রেড মিটটা অনেক সমস্যার জন্ম দেয়। রেড মিট যত মানে খেতে তো হবেই, কিন্তু পরিমাণ মতো একেবারে মানে পুরো পেট ভরে রেড মিট খেলে তা না, সঙ্গে একটু সবজি খাবেন। আর চর্বিগুলো সবসময় চেষ্টা করবেন যত চর্বিগুলি ফেলে দেওয়া যায়, কারণ এই চর্বি কিন্তু আপনার হার্টে রক্তে এসে হার্ট ব্লক পর্যন্ত করতে পারে। আর আপনি যে কথাটা বললেন যে শিশুরা মানে অনেকেই গ্রামে যাবে, অনেকে দেখা যায় গ্রামে গিয়ে সেই পুকুরে মানে গোসল করতে নামবে অন্যান্য শিশুর সঙ্গে, সেখানে সাপে কাটতে পারে। কারণ এখন বৃষ্টি বাদলের সময়, সামনে বন্যা আসবে। তো শিশুকে গ্রামে নেওয়ার আগে একটা রোটা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যাবেন, কারণ রোটা ভাইরাসের ভ্যাকসিনটা নিলে শিশুর ডায়রিয়া হবে না। এখন গ্রামে ঈদের সময়, গ্রামে কেন শহরেও ঈদের সময় ডাক্তার পাওয়া যায় না, ওষুধের দোকানগুলি বন্ধ থাকে। সেই জন্য এমার্জেন্সি সিচুয়েশন করার জন্য আপনাকে সচেতনতা তো 1 নম্বর কথা, আর কিছু ওষুধের ব্যবস্থা করতে হবে। সাপে যদি কাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে তো চিকিৎসক থাকেনি, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিতে হবে। এবং চেষ্টা করতে হবে শিশু যাতে পুকুরে স্নান করতে না যায় অভিভাবকের সঙ্গে ছাড়া, অন্যান্য শিশুর সঙ্গে অ্যাডভেঞ্চারিজমের মতো করে পুকুরে গিয়ে গোসল করা শুরু করলো বা নদীতে গিয়ে গোসল করা শুরু। এরকম নদীতে গোসল করতে গিয়ে নদীর জোয়ারে দেখা যাচ্ছে অনেক শিশু হারিয়ে যায়। সুতরাং এগুলো করতে দিবেন না। ঈদটা যাতে আনন্দের সাথে কাটায়, বিষাদে যাতে পরিণত না হয়, সেটা লক্ষ্য রাখবেন। আর যাওয়ার আগে যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে রোগী আছে, যাদের থাইরয়েডের রোগী আছে, এরা করবে কি একটা মেডিসিন বক্স করে সঙ্গে ওষুধ সঙ্গে ক্যারি করবে ডায়াবেটিস। এখানে চাচ্ছিলাম যে দেখা যাচ্ছে কি যে মানে এই ঈদের সময় তো বেশিরভাগ সময় হসপিটালগুলো তো খোলা থাকে, বাট যারা একটু মানে প্রত্যন্ত অঞ্চলে যান সেখান থেকে হেলথ কমপ্লেক্স আসাটা অনেক সময় টাফ হয়ে যায়। তো যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য যদি হঠাৎ করে সুগার লেভেলটা বেড়ে যায় বা কিছু, তো ইমিডিয়েট মেজারমেন্ট বা ম্যানেজ করার জন্য কি করতে পারে? অনেক সময় হাইপোগ্লাইসেমিয়াও হয় স্যার। হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সুতরাং ডায়াবেটিস রোগীর কিন্তু দুটোর দিকেই লক্ষ্য রাখতে হয়। একটু ব্লাড সুগার বেড়ে গেলে তাৎক্ষণিক কোনো সমস্যা হয় না, কিন্তু যদি ব্লাড সুগার কমে যায়, ইনসুলিনটা একটু আন্দাজে একটু বেশি ডোজ দিয়ে নিলেন, তাহলে কিন্তু দেখা যায় হাইপোগ্লাইসেমিয়া কিন্তু ভয়ঙ্কর মৃত্যু পর্যন্ত করতে পারে। ব্লাডের সুগার লেভেল একদম কমে যাবে। এটা যাতে না হয় সেজন্য আগে যাওয়ার আগে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনি ওই ইনসুলিন লেভেলটা ঠিক করে নেবেন। এখন আপনি একটু ঈদের সময় একটু বেশি ফিন্ডি পায়েস খেয়ে নিলেন, দেখা যায় যে ব্লাড সুগারটা বেড়ে গেল, তখন ওইভাবে ইনসুলিনটা যাতে চিকিৎসক বুঝিয়ে দিবেন, ওইভাবে ইনসুলিনটা অ্যাডজাস্ট করবেন। এখন গ্রামে তো ফ্রিজ দেই অনেকে, তবে আজকাল গ্রামে ফ্রিজ ঘরে ঘরে আছে। সুতরাং ওইটা ওইভাবে যখন যাবেন তখন আইস বক্সে করে ইনসুলিনটা নিয়ে যাবেন। ব্লাড প্রেশার যারা ভুগছেন, উচ্চ রক্তচাপে, তাদের ওষুধ একদম ঠিক ও যেই কয়দিন থাকবেন তার চেয়ে একটু বেশি পরিমাণে একটু ওষুধ ক্যারি করবেন। যারা থাইরয়েডে আক্রান্ত, ইভেন আমি বলি যে বেশি মাংস খেয়ে, বেশি চর্বি খেয়ে দেখা যায় অনেকে বদহজমে ভোগেন, অনেকে ডায়রিয়াতে ভোগেন, তারা ওরসেরাইন সঙ্গে নিয়ে যাবেন, সঙ্গে একটু মেট্রোনিডাজোল নিয়ে গেলেন, বা তাৎক্ষণিক যাতে মানে মল নিষ্কাশন খুব বেশি পাতলা পায়খানা না হয় সেজন্য প্রস্তুতি নিয়ে যাবেন। ওরসেরাইনটা বেশি করে নিয়ে যাবেন, কারণ ওই যে বললাম ঈদের সময় দেখা যাচ্ছে যে ডাক্তার পাওয়া যাবে না, বেশিরভাগ ফার্মেসিগুলো বন্ধ থাকবে। সেজন্য আপনাকে সবসময় একটা ওষুধ, সুস্থ থাকুন আর অসুস্থ থাকুন, একটা এমার্জেন্সি একটা মেডিকেল বক্স আপনি ক্যারি করবেন। কারণ আপনি যদি ক্যারি করেন, গ্রামের মানুষ দেখা যাচ্ছে আপনার প্রতিবেশী, গ্রামে যারা প্রতিবেশী আছে তাদের কেউ অসুস্থ হলে আপনি সহযোগিতা করতে পারেন। একটু প্যারাসিটামল বেশি করে নিয়ে যাবেন, প্যারাসিটামল নিয়ে দেখা জ্বর হলো বা অ্যান্টিহিস্টামিন নিয়ে গেলেন। আর যারা অ্যাজমাতে ভুগছে, এখানে আসতে চাচ্ছিলাম যে অ্যাজমার রোগীরা দেখা যাচ্ছে অনেক সময় রেড মিট যারা খায় বা অনেক সময় দেখা যাচ্ছে গরুর মাংস খেলে কিন্তু অনেক সময় সাডেন অ্যাজমা একটা অ্যাটাক হয়। তো যারা রেগুলার পেশেন্ট তাদের কি করতে হবে, বা হঠাৎ করে অলনে সাডেন যদি অ্যাটাক হয় তখন কি করতে হবে? সেটাই বলতে চাচ্ছিলাম যে যাদের গরুর মাংসে অ্যালার্জি আছে, গরুর মাংস খেলেই যাদের শ্বাসকষ্ট বেড়ে যায়, অ্যালার্জি কিন্তু বিভিন্ন ম্যানিফেস্টেশন আছে। নাক দিয়ে অবিরাম পানি পড়তে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে, তারপরে আপনার স্কিন র্যাশ হতে পারে, এক্সিমা যাদের আছে, এক্সিমা বেড়ে গেল গরুর মাংস খেয়ে, শ্বাসকষ্ট, হাঁপানি আক্রমণ অনেক বেড়ে গেল, তাদের গরুর মাংসটা অ্যাভয়েড করতে হবে। তারা মুরগির মাংস খান, বা যদি খাসির মাংসে অ্যালার্জি না থাকে খাসির মাংস খান। কারণ অ্যালার্জির সঙ্গে তো আপনি যুদ্ধ করে পারবেন না। অ্যালার্জি মানে কি, আপনার শরীর সেটাকে বরদাস্ত করছে না, আপনি গরুর মাংস আপনার শরীর চাচ্ছে না,
আপনি গরুর মাংস চাপিয়ে দিচ্ছেন আপনার শরীরকে। শরীরের তো কোনো ভাষা নেই, শরীরের ভাষা হচ্ছে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন দিয়ে শরীর বোঝাতে চাচ্ছে যে ভাই এটা আমি চাচ্ছি না, সুতরাং তারা গরুর মাংস খাবেন না। যদি এরকম অ্যাজমা কারো হয়েই যায়, অ্যাটাক হয়ে যায়, তাহলে অবশ্যই সেভাবে প্রিকশন নিয়ে আপনাকে যেতে হবে। এবং অ্যাজমা রোগীর ইনহেলার যেগুলো আছে, দরকার হলে এক কোর্স স্টেরয়েড পর্যন্ত নিয়ে যাবেন, কারণ স্টেরয়েডকে আমরা বলি দি ট্রিটমেন্ট। এমন বেশি মানে এটা তো একটা অ্যানাফাইলেটিক রিয়াকশন, একটা অ্যালার্জিক রিয়াকশন। অ্যালার্জিক রিয়াকশনটা ঠেকাতে গিয়ে এখানে কোনো অ্যান্টিবায়োটিকের ভূমিকা নেই, এখানে কোনো প্যারাসিটামলের ভূমিকা নেই। এখানে আপনাকে মন্টেলুকাস্ট অবশ্যই খেতে হবে, সঙ্গে ইনহেলার ব্যবহার করতে হবে, স্টেরয়েড ইনহেলার অবশ্যই ব্যবহার করতে হবে। আর যদি দেখেন যে এগুলোতে কভার হচ্ছে না, যদি চিকিৎসকের চেষ্টা করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে স্টেরয়েড খাওয়ার। তবে যাদের ডায়াবেটিস আছে, তাদের বা কিডনি ডিজিজ আছে, তারা তো মাংস, কিডনি ডিজিজ রোগী কিন্তু মাংস একেবারে অ্যাভয়েড করবেন। তারা দেখবেন, আমরা এটা একটু জানবো স্যার, কিডনি সমস্যাটা যাদের আছে তারা আসলে কি করবেন। তার আগে একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম রবিউল ইসলাম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি 9 দিন আগে সাইকেল থেকে পড়ে গেছিলাম, পরে যা ব্যথা পাচ্ছি, এখন পর্যন্ত ভালো হয়নি। অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ক্যালসিয়াম খাচ্ছি, হাঁটতে গেলে লাগে, আপনি স্বাভাবিক অবস্থায় ভালো। আচ্ছা, সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন, এখন ব্যথা থাকছে। আসলে হাঁটতে গেলে ব্যথা লাগছে, স্বাভাবিক অবস্থা আমি ভালো একটা কথা থাকছে। ডক্টর বনি বলি স্বাভাবিক অবস্থায় ভালো। যে আচ্ছা আচ্ছা, জি, বুঝতে পেরেছি। আমরা উত্তরটি নিচ্ছি। জি রোগের ব্যথা কিন্তু তাড়াতাড়ি সেরে যায়। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক আছেন, আচ্ছা, আমরা সেই শুনে ফোনটি নিয়ে একবারে আমরা আচ্ছা। অ্যানসার করছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার ছেলের জন্ম 2007-এ। তখন শুধু 9 মাসে ওকে সামের টিকা দেওয়া হয়েছিল, সাথে ভিটামিন এ এবং ওবিপিও দেওয়া হয়েছিল। এর আগে আরো যে 3টা টিকা, সেগুলো ঠিক মতো দেওয়া হয়েছে। কিন্তু এখন শুনছি যে সামের 2বার টিকা দেওয়া হয়। হ্যাঁ, 2বার, একবার 9 মাসে, একবার 15 মাসে। কিন্তু ওদের শুধু 9 মাসে দেওয়া হয়েছিল 2007 সালে। এখন তারপরে কোনো এক সময় হাম রুবেলার, ও যখন ছোট ছিল, হাম রুবেলার একবার টিকা দেওয়া হয়েছিল, কিন্তু অনেক বাচ্চাই তখন দেয়নি বিভিন্ন কারণে। দেখা যাচ্ছে অনেকে বলছে যে জ্বর বা কোনো সমস্যা থাকলে দেওয়ার দরকার নেই, এই জন্য আমার বাচ্চাকে তখন সেই হাম রুবেলার টিকাও দেওয়া হয় নাই। এখন আমি আমার কি কিছু করার আছে, বা আমার বয়সী বাচ্চা যাদের এইরকম সিচুয়েশন হয়েছে, যে তারা এখন বড় হয়ে গেছে কিন্তু ওই একটা হামের টিকাই দেওয়া হয়েছে, এখন তাদের বিষয়ে কাইন্ডলি কিছু পরামর্শ দেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দুটি প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, উনি সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন। আমি যেটা কথা বলছিলাম যে রোগের ব্যথা তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু আঘাতের ব্যথা সারতে কিন্তু বেশ সময় লাগে। তবে বেশি ব্যথার ওষুধ খাবেন না, কারণ ব্যথার ওষুধ খেলে কিন্তু আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। খুব বেশি হলে প্যারাসিটামল খান, আর এটা আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। একটু খুব বেশি ব্যথা হলে একটু মাসেল রিল্যাক্সেন্ট খান, দরকার হলে একটু ফিজিওথেরাপি নেন। চেষ্টা করবেন যত ব্যথার মানে বেদনানাশক ওষুধ না খেতে, কারণ বেদনানাশক ওষুধ একটিতেই কিন্তু দেখা যাচ্ছে কিডনি ফেলিওর হয়ে যেতে পারে। সুতরাং বেদনানাশক প্যারাসিটামল পর্যন্ত আপনি খেতে পারেন, মাসেল রিল্যাক্সেন্ট খাবেন, ফিজিওথেরাপি নেবেন। আর যে দ্বিতীয় যে বোন প্রশ্ন করলেন যে একটি মাত্র ভ্যাকসিন নিয়েছেন, আমি বলবো যে ওনাকে একটু বুস্টার ভ্যাকসিন নিয়ে নেওয়াই ভালো সেই শিশুর। কারণ কি, একটি ভ্যাকসিনে অনেক সময় কভার করছে না, যেহেতু এখন হামের প্রাদুর্ভাব খুব বেশি চলছে, আরেকটি ভ্যাকসিন নিয়ে নেওয়াই ভালো হবে। এখন যেহেতু তার বয়স স্যার নিয়ার অ্যাবাউট 19 হয়ে গিয়েছে, কারণ 2007 এখন 2026, তো 19 বছর বয়সের কারোর জন্য কি আমরা স্যার ভ্যাকসিনটা এখন নিতে পারবো কিনা? রুটিনলি অ্যাডভাইস করা হচ্ছে না, রুটিনলি। তারপরও যেহেতু একটি ভ্যাকসিন নেওয়া হয়েছে, কারণ বড়দেরও তো মিজলস হচ্ছে, বড়দের যে হচ্ছে না, বড়দের হলে আরো ভয়ঙ্কর হচ্ছে, এনকেফালাইটিস হয়ে যাচ্ছে। প্যান এনকেফালাইটিস বলে আরেকটি রোগ আছে, ওটা খুব ভয়ঙ্কর, এটা হয়ে যাচ্ছে। সুতরাং ওনার ব্যাপারে আমি বলি স্পেশাল অকেশন হিসেবে উনি আরেকটা মানে একটা বুস্টার নিয়ে নিতে পারেন, তাহলে আমার মনে ওয়েল প্রোটেক্টেড থাকবেন। কারণ এত বেশি এখন হামের প্রকোপ যে মানে একটি ভ্যাকসিন হয়তো সেই এটা কভার করবে না বা ইমিউনিটিটা দিবে না মিজলসের এগেইনস্টে। অনেক ধন্যবাদ স্যার। একজন দর্শক ফোন করেছিলেন যিনি ব্যথা পেয়েছিলেন, তার ব্যাপারটা ব্যথার কথা বললাম যে উনি ব্যথানাশক ওষুধ না খেয়ে আস্তে আস্তে নিজে নিজে চলে যাবে। খুব বেশি ব্যথা হলে একটু মাসেল রিল্যাক্সেন্ট খাবে, ফিজিওথেরাপি নেবেন, প্যারাসিটামল পর্যন্ত খেতে পারেন, এগুলোর মধ্যেই সারাতে হবে, সারা থাকবে। স্যার আমরা কথা বলছিলাম যে কিডনি সমস্যা যদি কারো থাকে তাহলে, এবং সাথে যদি অ্যাজমা সমস্যা, আমরা কি তাকে স্টেরয়েড সাজেস্ট করতে পারি কিনা ডক্টরের পরামর্শ ছাড়া?
এখানে আমি দুভাবে ভাগ বলবো যে কিডনি ডিজিজ যাদের আছে তারা মানে আমরা বলে দিই যে তাদের প্রোটিন রেস্ট্রিক্ট করতে হবে। কিডনির বিভিন্ন স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। স্টেজ 1-এ কিছু খেতে পারে, স্টেজ 2-তে হালকা আমরা বলি যে চিকেন বা ফিশ এক টুকরা খাবে। স্টেজ 3, স্টেজ 4-এ গেলে একেবারে আমরা প্রোটিন রেস্ট্রিকশন করে দিই, কারণ প্রোটিনটা কিডনি এটা টলারেট করবে না। সুতরাং তারা চেয়ে চেয়ে দেখবে কিন্তু মাংস খাবেন না। তারা হয়তো একটু টাচ করতে পারে, তো না খাওয়াটাই ভালো হবে, কারণ প্রোটিন খেলে তাদের দেখা যাচ্ছে কিডনি ক্রিয়েটিনিন লেভেল আরও অনেক বেড়ে যাবে। কারণ ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেলে ডায়ালিসিস ছাড়া আর তো কিছুই করা থাকে না, যতই আমরা অনেক একেবারে কি স্যার তারা খেতে পারবে না নাকি কিছুটা রেস্ট্রিক্টেড, কিছুটা এমন কি খেতে পারবে না? কারণ স্টেজ করে চলে গেলে আমরা একেবারে 3 বা 4 যদি যায়, হ্যাঁ আমরা একদম স্টেজ 1, স্টেজ 2 পর্যন্ত কিছু খেতে পারে, তাও একদম খুব লিমিটেড খেতে পারে। কিন্তু স্টেজ 3, স্টেজ 4-এ গেলে মাংস মানে রেড মিটটা অ্যাভয়েড করাই ভালো, মানে অ্যাজ এ হোল প্রোটিনটা যত অ্যাভয়েড করতে পারে সেটাই ভালো। একটু ছোট মাছ খেতে পারে, ছোট মুরগির বাচ্চা 1 পিস খেতে পারে, কিন্তু যেদিন মুরগির বাচ্চা 1 পিস খাবে সেদিন আর অন্য কোনো মাছ খাবে না। এইভাবে সবজি এগুলো খাবে। ডালের ব্যাপারেও কথা আছে যে ডাল যত অ্যাভয়েড করা যায়, ডালের পানিটা খেতে পারে। মুসুরির ডালটা কিছুটা সেফ, কিন্তু অন্যান্য ডাল অ্যাভয়েড করতে পারবে। আচ্ছা, আমরা ঈদের সুস্থতা নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেটা করব। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম ঈদ কাটুক সুস্থতা এই বিষয়টি নিয়ে। স্যারের কাছে একটু আবার আসতে চাচ্ছিলাম। স্যার একটা কথা বলছিলেন যে অ্যাজমার পেশেন্টদের সাডেন যদি অ্যাজমা অ্যাটাকটা হয় তখন ইমিডিয়েটলি ফ্যামিলি মেম্বার আসলে কি করবে তখন তাকে? আসলে অ্যাজমা এই মানে এখন যে গরম পড়েছে, আরও হয়তো 1 সপ্তাহ তো ঈদের আছে, আরও গরম বাড়বে। এই গরমটাও বেশ একদম ঘেমে যাচ্ছে সবাই, তো এই ঘামটাও কিন্তু একটা অ্যালার্জি হিসেবে কাজ করে। তখন শীতকালে যেমন অ্যাজমা রোগীর প্রকোপ বেশি হয়, এবং গরমকালেও দেখা যায় অ্যাজমা অনেক এটা ভ্যারি করে। কারো দেখা যায় শীতকালে খুব বেশি বেড়ে গেছে, কারো গরমটা পড়লেই তার অ্যাজমা আক্রমণ হচ্ছে। এই 2 ধরনের রোগীকে আমাকে ফেস করতে হয়। এখন এই যে বললাম যে গরুর মাংস বা বিভিন্ন ধরনের চিংড়ি মাছ, হতো অনেক আইটেম টাইটেম করা হয় না ঈদের টেবিল, তো ঈদের দিনে টেবিল ভরাই থাকে। বিশেষ করে গৃহিণীরা অনেক আইটেম করে, চিংড়ি মাছের আইটেম করে, গরুর মাংসের আইটেম করে। তো যাদের এইসব অ্যালার্জি আছে, চিংড়ি মাছের অ্যালার্জি, গরুর মাংসের অ্যালার্জি, সেগুলো ওনারা খাবেন না। কিন্তু যদি অ্যাটাক হয়েই যায় তাহলে কি করবেন? সঙ্গে সঙ্গে এখন তো ছোট ছোট নেবুলাইজার মেশিন ক্যারি করা যায়, সব গ্রামের সব বাড়িতে বা মফস্বলের সব জায়গায় মানে বৈদ্যুতিক ব্যবস্থা আছে। এছাড়াও ব্যাটারিতেও চলে। এগুলো একটা ছোট নেবুলাইজার মেশিন নিয়ে যাবেন যাদের অ্যাজমা আছে। এরকম হলে সঙ্গে সঙ্গে একটু উইন্ডেল প্লাস, একটু বডিকট এগুলি দিয়ে, একটু নর্মাল স্যালাইন দিয়ে আপনি সঙ্গে সঙ্গে যদি নেবুলাইজ করে নেন তাহলে তাৎক্ষণিক শ্বাসকষ্টটা রিলিফটা তাৎক্ষণিক পাওয়া যাবে রিলিফটা। কারণ আগে তো এই সুবিধাটা ছিল না। আগে নেবুলাইজার মেশিন অনেক বড় ছিল, এখন ছোট ছোট নেবুলাইজার মেশিন, পোর্টেবল নেবুলাইজার মেশিন আছে। এগুলো সঙ্গে করে গ্রামের বাড়িতে নিয়ে যাবেন বা শহরে যাদের অ্যাজমার প্রবলেম আছে তাদের আসলে সাথেই থাকবে। আরেকটা কথা হচ্ছে স্যার, ভ্যাকসিন যেটা আপনি বলছিলেন যে যারা মানে অ্যাজমা রোগী, এই যে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা কি তাদের জন্য আসলে একটু বেটার ইমপ্যাক্ট তৈরি করে? অবশ্যই। আমি যে প্রথমে বললাম যে এই যে ফ্লু শট যেটাকে বলি বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বিভিন্ন নামে পাওয়া যায়, ভ্যাক্সিগ্রিপ, ইনফ্লোভ্যাক্স বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে। তো এটা আমি বলি যে অ্যাজমা, সিওপিডি এবং অবেজ যারা খুব বেশি মোটা, এদেরকে অবশ্যই এই ফ্লু শট নিতে হবে। বিদেশে তো প্রতি বছর বাধ্যতামূলক, যদি না নেয় তাহলে ফোন চলে আসে যে আপনি কিন্তু ওই দিন আপনার ফ্লু শট নেওয়ার কথা ছিল, আপনি নেন নেই। সুতরাং আমাদের এরকম একদম রুটিনলি ফ্লু শটটা নিয়ে নিতে হবে। তাহলে এই ধরনের বিশেষ করে যারা অ্যাজমা আক্রান্ত, সিওপিডিতে আক্রান্ত, তারা এই প্রকোপটা থেকে বেঁচে যাবে। আরেকটা কথা হচ্ছে ডক্টর মানি, যে অ্যাজমা রোগী সঙ্গে ইনহেলার তো নিয়েই যাবে, সবসময় কাছে রাখবে, প্রয়োজন হলে পকেটে রাখবে, কিন্তু ইনহেলার ব্যবহার প্রয়োগ বিধিটা কিন্তু ঠিক মতো তারা নিতে পারে না। আর আমাদের চিকিৎসকরা, স্যার এটা একটু শুনবো, তার আগে একটা ফোন আছে স্যার, দর্শক ফোন করেছেন, তার ফোনটি আমরা নিচ্ছি। জি হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার ফোন প্রশ্নটি আমাদের সাথে করুন। ওয়ালাইকুম সালাম। আমি জানতে যে মানে মন্টিভার এবং ফ্যাকজো এবং এর সাথে ডোক্টিভার আছে, আপনাদের একটা ওষুধ দিয়ে থাকি, এটা কি সারা বছর খেতে হবে?
আচ্ছা, ফেক্সো, সুন্দর- মন্টেলুকাস এবং সুন্দর ডক্সিসাইক্লিন করে। সারা জীবন খেতে আচ্ছা, হবে কিনা? যদি আপনার অ্যাজমা থাকে তাহলে আমরা যে ফেক্সো যেটা এটা ফেক্সোফেনাডিন আমি সবসময় না করি যে ফেক্সোফেনাডিন খাবেন না, বা এন্টি অ্যালার্জিক ওষুধগুলো এগুলো খাবেন না। মন্টেলুকাস যেটা খাচ্ছেন উনি খাবেন, ওটা অবশ্যই খাবেন। আর যেগুলো ইনহেলার নিচ্ছেন, ডক্সোফাইলিন খাচ্ছে, এগুলো যদি ডক্সোফাইলিন যদি শ্বাসকষ্ট থাকে তাহলেই ডক্সোফাইলিন আপনি খাবেন, তা তো প্রয়োজন নেই। শ্বাসকষ্ট নেই, আপনি এখন সুস্থ আছেন, ইন্টারভেল পিরিয়ড আমরা বলি যে শ্বাসকষ্ট এখন ছাড়া আছে, ওই সময় তো ডক্সোফাইলিন খাওয়ার দরকার নেই। তবে যদি বুঝেন যে আপনার অ্যালার্জিক, যে কোনো সময় একটা অ্যালার্জি ঘটতে পারে, মন্টেলুকাস খাবেন। কেন আমি ফেক্সো খেতে না করি, সবসময় আমার রোগীদের বলে দিই, অ্যাজমা রোগী কখনো অ্যান্টিহিস্টামিন খাবে না। অ্যান্টিহিস্টামিন করে কি শ্বাসনালীগুলিকে আরও শুকিয়ে দেয়, শুকিয়ে দিলে হয় কি তার শ্বাসকষ্টটা আরও বেড়ে যায়। সুতরাং অ্যান্টিহিস্টামিন মধ্যে শুধু মন্টেলুকাস চলবে, এছাড়া কোনো অ্যান্টিহিস্টামিন অ্যাজমা রোগীকে খাওয়ানো যাবে না। যদি শুধু অ্যালার্জিক হয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে, নাক দিয়ে পানি পড়ছে, স্কিন র্যাশ হয়েছে, কিছু সময়ের জন্য হয়তো কিছু খেতে সময়ের জন্য পারে। anti-allergic আর তার খাওয়া যেতে প্রশ্নটা পারে। এটা ছিল যে মন্টেলুকাস বা এই ধরনের ওষুধগুলোকে সারা জীবন খাবে কিনা? অনেকের প্রশ্ন থাকে সারা স্যার। জীবন খাওয়া যাবে না, কারণ মন্টেলুকাস্টোর হেপাটোটক্সিসিটি আছে। যদি অনেক দিন ধরে হয়তো 3 মাস 6 মাস এক নাগারে মন্টেলুকাস্ট খেলেন, তখন আপনার লিভার ফাংশনটা টেস্ট করে দেখে নিতে হবে যে আপনার লিভারটা ঠিক আছে কিনা, এসজিবিটিটা ঠিক আছে কিনা। একেবারে 6 মাসের বেশি এক নাগারে খাওয়া ঠিক হবে না। যদি আবার যদি অ্যালার্জিক ম্যানিফেস্টেশন দেখা দেয়, তখনই মন্টেলুকাসটা আবার শুরু করবেন, এক নাগারে ওষুধ। তবে এখানে একটা কথা আছে যে মন্টেলুকাসটা কিন্তু সকালে খাওয়া যাবে না, এটা রাত্রে খেতে হবে। রাত্রে খেলে, কারণ অ্যাজমেটিক অ্যাটাকটা কিন্তু ভোরের দিকে হয়। যদি রাত্রে খান তাহলে ভোরের দিকে অ্যাজমেটিক অ্যাটাকটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। অনেক ধন্যবাদ স্যার। প্রপার ইনহেলার ইউজটা সম্পর্কে ছোট করে যদি আমাদের ইনহেলার সাথে আমরা শুধু লিখে দিই চিকিৎসকরা, কিন্তু প্রয়োগ বিধিটা বলি না। অনেক রোগী আমার কাছে আসে যে ডাক্তার সাহেব ইনহেলার তো নিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি বলি আপনি ইনহেলারটা নিয়ে দেখান তো, আপনি ঠিক মতো নিচ্ছেন না। এমন ভুলভাবে নিয়ে দেখায়, আমি বলে যে আপনি তো ইনহেলার আপনি শ্বাসনালীতে প্রবেশই করেনি, আপনি ইনহেলারটা গিলে ফেলেছেন। ইনহেলার তো কোনো ওষুধ নয়, ইনহেলার একটা প্রযুক্তি, ওর মধ্যে বিভিন্ন ওষুধ ঢুকিয়ে দেওয়া হয়, যেমন সালবিউটামল বা স্টেরয়েড ইনহেলার ওষুধটা দেওয়া হয়। সুতরাং এটা যত চাপ দিবে শ্বাসের সঙ্গে টেনে নিবে, যাতে করে ফুসফুসের শ্বাসনালীতে ঢোকে। ফুসফুসের অ্যাজমা রোগী কী হয়, অ্যাজমা রোগীর শ্বাসনালীতে ছোট ছোট ক্ষতর সৃষ্টি হয় এবং বেশ তরল যে মিউকাস এগুলো জমে শ্বাসনালীটাকে ব্লক করে দেয়। স্টেরয়েড যদি ইনহেলার ঠিক মতো নিতে পারে, তাহলে প্রয়োগ বিধিটা যদি ঠিক মতো আমরা দেখিয়ে দিতে পারি, পদ্ধতিটা যদি একটু আমাদের রোগীদের সাথে মানে দর্শকদের সাথেও শেয়ার করেন। সেটা হচ্ছে যে আগে আপনি ক্যানিস্টার যেটা আছে এটা খুলে, মুখটা খুলে একটু ঝাঁকিয়ে নেবেন, শ্বাসটা ফেলে মুখটা খালি করে নিলেন, তারপরে চাপটাও দিবেন, বুকে বাতাসটা টেনে নিতে হবে, সঙ্গে সঙ্গে আপনি শ্বাসটাও নেবেন। আপনি যদি অনেকক্ষণ মুখে রেখে দেন গ্যাসটা, তাহলে তো পেটে চলে যাবে, পেটে গেলে তো আমার লাভ নেই। আমার ওটা প্রবেশ করাতে হবে, সবচেয়ে বেশি পরিমাণ বাতাসটা যাতে ঢুকে শ্বাসনালীতে প্রবেশ করাতে হবে, তাহলেই মানে ইনহেলারের সুফলটা আপনি পাবেন। আমি বলি যে ইনহেলার ওষুধটা দ্রুত কাজ করে, পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম এবং খরচও কম লাগছে। সুতরাং ইনহেলারটা, অনেকের মধ্যে ইনহেলার স্টিগমা রয়েছে, ইনহেলার ভীতি রয়েছে যে ইনহেলার একবার নিলে বোধহয় সারা জীবন নিতে হবে। আসলে এটা ভুল কথা। ইনহেলার যখন শ্বাসকষ্ট হবে তখনই সালবিউটামল ইনহেলার নেবেন। তবে যখন শ্বাসকষ্টের প্রকোপ বেশি থাকবে তখন স্টেরয়েড ইনহেলার অবশ্যই নিতে হবে। তবে স্টেরয়েড ইনহেলার নেওয়ার পর 1 মিনিট 2 মিনিট পর ভালো করে গড়গড়া করে পানিটা ফেলে দেবেন। কারণ এটা যদি না করেন, অনেক দিন ধরে যদি স্টেরয়েড ইনহেলার নিতে থাকেন, তাহলে গলার ভিতরে মনিলিয়াসিস বা থ্রাশ বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাবে, সেটা দূর করা খুব মুশকিল হয়ে যায়। এটা আমাদের চিকিৎসকদের এই কথাগুলো রোগীকে ভালো করে বুঝিয়ে বলতে হবে যে নেওয়ার পর ভালো করে গড়গড়া করে, যদি সম্ভব হয় সুদুষ্ট গরম পানি দিয়ে গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, তাহলে এই সমস্যাটা হবে না। কিন্তু স্টেরয়েড ইনহেলার নিতেই হবে। এবং যারা গ্রামে যাবেন তারা অবশ্যই সালবিউটামল বা বিভিন্ন নামে আছে, অ্যাজমাসোল আছে, এগুলো নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে স্টেরয়েড ইনহেলার নিয়ে যাবেন। এবং প্রয়োগ বিধিটা, আবারও বলছি, প্রয়োগ বিধিটা চিকিৎসকের কাছে থেকে ভালো করে জেনে নিন কিভাবে এটা ইনহেলারটা আপনি নিবেন। এটা যদি ভুলভাবে নেন তাহলে ইনহেলারের কোনো সুফলে আপনি পাবেন না। অনেক ধন্যবাদ স্যার। আমরা কিছু কথা বললাম যে আসলে বিভিন্ন জায়গায় যে এখন যেহেতু গরু কেনার সময়টা শুরু হয়েছে, যে সাথে বাচ্চাকে নিয়ে যাওয়া বা গ্রামে বাচ্চাকে নিয়ে যাওয়া, তো আমরা এটাকে আসলে আনন্দময় করতে চাই, সেক্ষেত্রে বাচ্চাদেরকে আসলে আমরা প্রোটেক্ট করে কিভাবে আসলে এটাকে করতে পারি। এখানে একটু কথা আমার বাকি রয়েছে যে গরুর হাটে যারা যাবেন,
আমি অনেক রোগীকে দেখেছি হাটে যাওয়ার পর ওই খড়ের যে গিয়ে মানে নাকে অ্যাসপারগিলাস গিয়ে অ্যাসপারগিলোসিস প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। সুতরাং সেই যখন হাটে যাবেন এইসব রোগীদেরকে যারা অ্যাজমায় ভুগছেন বা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন আছে তারা একটু অ্যাজমাসল ইনহেলার সঙ্গে করে নিয়ে যাবেন। যদি হঠাৎ করে এরকম শ্বাসকষ্ট শুরু হয়ে যায় কয়েক পাফ ইনহেলার আপনি নিয়ে নেবেন, তাহলে আপনি সেই সময়টা রক্ষা পেয়ে গেলেন। না তো শ্বাসকষ্ট দেখা যায় আপনি হাটের মধ্যেই একেবারে মুমূর্ষু অবস্থায় পড়ে গেছেন, গরু কিনা তো দূরের কথা। এখন ঈদ কাটুক সুস্থতা আপনার সবার জন্য যদি সেটা আমাদের সুন্দরভাবে ঈদটা যাতে পালন করতে পারি। ধূমপান করবেন না। দেখা যাচ্ছে যে ঈদের ছুটি একটু বেশি করে সিগারেট খাই, একেবারেই ধূমপান করবেন না, বা নেশা জাতীয় অন্যান্য খাবার যেগুলো আছে সেগুলো ভুলেও স্পর্শ করবেন না। আর যেসব শিশুরা, বিশেষ করে শিশুরা তো ওদের ইমিউনিটি স্ট্যাটাস খুবই কম থাকে, এই জন্য ওদেরকে খুব সতর্কভাবে রাখতে হবে। যদি গ্রামে নিয়ে যান বা মফস্বলে নিয়ে যান, শিশুদেরকে লক্ষ্য রাখবেন যে অন্য কোনো শিশু যদি কন্টাজিয়াস ফিভারে বা অন্য কোনো কন্টাজিয়াস ডিজিজে আক্রান্ত হয় তার থেকে একটু দূরে রাখুন। এবং সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনভাবে থাকলে সবাই, বড়রাও যদি সচেতনভাবে থাকে তাহলে ঈদটা সুন্দরভাবে কাটানো যায়। আরেকটা কথা হচ্ছে, একেবারে মাংস দেখলেই যে বেশি করে ঝাঁপিয়ে পড়বো, প্রচুর পরিমাণে রেড মিট খাবো, এটা কিন্তু করতে যাবেন না। কারণ রেড মিট তো খাবেনই, ঈদের সময় খাবেন না, একটু না করলে এটা বোকামি হবে। খাবেন কিন্তু এটা পরিমিতভাবে খাবেন। একটা কথা আমি বিশেষ করে যারা স্যার যে আপনি বলছিলেন যে কিডনি রোগী, ডায়াবেটিস এবং অ্যাজমা সবগুলোর জন্য কিন্তু রেড মিট কিন্তু একটা অ্যাটাকের তৈরি করে। অ্যাজ এ হোল বলা হয় যে রেড মিট যদি অনেক দিন ধরে খায়, যেসব মহিলা ব্রেস্ট মানে খায় সেসব মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেসব পুরুষও রেড মিট অনেক দিন ধরে খায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং খাবেন রেড মিট, কিন্তু পরিমিতভাবে পরিমাণ মতো খাবেন, সঙ্গে একটু সবজি খাবেন। ওই দিন একটু আগে একটু শাক দিয়ে খেয়ে নিলেন, তারপরে মাংসটা নিলেন। এই জায়গাতে আসতে চাচ্ছিলাম যে আসলে রেড মিট তো স্যার এই সময়টাতে খাওয়া হবে, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স করবে কিভাবে? হ্যাঁ, রেড মিটের যে খুব সুন্দর কথা, রেড মিট অনেক কিছুদিন 2-3 দিন খেলে দেখা যাবে বেশ কনস্টিপেশন হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে, বিশেষ করে গরুর মাংস খেলে। সুতরাং সেই জন্য মিক্সড একটু আপনি শাক সবজি একটু খেয়ে নেবেন, তাহলে এই কনস্টিপেশন হবে না। বা রেড মিটের যে মানুষের সাথে ভেজিটেবল এবং সালাদ যদি একটু রাখেন, অনেক রকমের আইটেম তো আপনারা যারা গৃহিণী আছেন তারা করেন, চিকিৎসক হলে আপনি একজন গৃহিণী, অনেক রকম রেসিপি, অনেক রকম টেলিভিশনে প্রচার হচ্ছে যে বিভিন্ন রেসিপি দেওয়া হচ্ছে। সুতরাং রেসিপির মধ্যে সবজিটা অবশ্যই থাকবে, ফ্রুটসটা অবশ্যই থাকবে। একটু ফ্রুট কাস্টার্ড করলেন, ফ্রুট কাস্টার্ডটা খেয়ে দিলেন, যাতে ফাইবার ঢুকাতে হবে শরীরে। রেড মিটের মধ্যে ফাইবার তো একদমই থাকছে না। সুতরাং ফাইবার না ঢুকালে আপনি আরেকটা কথা, যারা খুব বেশি রেড মিট খায় তাদের দেখা যাচ্ছে আমাদের দেশে কিন্তু আমরা শাক সবজি যারা বেশি খাই, আমাদের দেশে কোলন ক্যান্সার একেবারেই হয় না। কিন্তু পাশ্চাত্য দেশে ওরা প্রচুর পরিমাণে রেড মিট খায়, কোলন ক্যান্সারের হার অনেক বেশি ওদের মধ্যে। ব্যালেন্স নিউট্রিশনটা আসলে স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে শ্রুতেশে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শক, আপনারা সচেতনভাবে সুন্দরভাবে সুস্থতার সাথে যাতে ঈদটি পালন করতে পারেন, আশা করি আজকের আলোচনায় আপনারা উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, সামনে আসছে ঈদুল আজহা এবং স্যারের সাথে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম যে সচেতনতার কিন্তু বিকল্প নেই। স্যারটা আমাদের সাথে শুরুতেই বললেন সমস্ত সচেতনতা অবলম্বন করে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা অবলম্বন করে আমরা কিন্তু আমাদের সন্তান এবং বয়স্ক পরিজন যারা আছেন সবাইকে নিয়ে কিন্তু ঈদটাকে সুন্দরভাবে পালন করতে পারি এবং সচেতন থাকবো যাতে আমাদের শিশুরাও সুন্দরভাবে ঈদটা করতে পারে এবং তাদেরকে আমরা সবসময় খেয়াল করে রাখবো যে তারা কোথায় আছে বা কীভাবে কী করছে, সেই বিষয়টিতে আসলে আমরা মনোযোগ দিব এবং সুন্দরভাবে ব্যালেন্স ডায়েট মেনটেন করে এবং ব্যালেন্স হইতে সবকিছু যদি করি তাহলে ঈদটা কিন্তু আমাদের সুন্দর এবং সুস্থভাবে কাটবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে যারা ছিলেন তারা অনেক কিছু হয়তো বা জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।